ওদিকে বিহারের নির্বাচন অ্যানাউন্স হয়ে গেছে, 2026-এ এই রাজ্যের নির্বাচন হবে। সুতরাং আসল ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার মন্ত্রী মহাশয় স্টেটমেন্ট দিলেন যে ভোট আসলেই এরকম খোঁজাখুঁজি হয়। এই সুযোগটা করে দিয়েছে এজেন্সিগুলি, সেন্ট্রাল এজেন্সিগুলি সক্রিয়তা মানুষ দাবি করেছিল কার্যকরী ব্যবস্থা করার জন্য, কিন্তু এইটার জন্য নয় যে কিছু সময় খোঁজাখুঁজি করলাম, আসলে কাজের কাজটা কিছু হলো না। আমরা যেমনটা দেখলাম যে সুজিত বসুর অফিস এবং সুজিত বসুর যে ছেলের রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু ইডি হানা দিলেন, এবং সুজিত বসু যেমনটা বলছেন যে ভোটের আগে আগে ইডি আসে এবং যারা পার্টিতে খুব অ্যাক্টিভলি কাজ করে তাদের নাকি ইডি হানা দেয় তাদের বাড়িতে অফিসে। দেখুন, 2011-তে তৃণমূলের সরকার হওয়ার পর আমরা দেখেছি প্রথম সারদা কাণ্ড, এবং সারদা কাণ্ডে এত মানুষ নানাভাবে তাদের দিক থেকে একেবারে বঞ্চিত হওয়া, লুট হয়েছে তাদের অর্থ। তারপর সুপ্রিম কোর্টের রায়ে 2014 সালের 9ই মে সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল। 14 সাল থেকে আজকে 25 সাল কোনো কিছু হয়নি এখন পর্যন্ত। তারপরে 2016 সালে আবার নারদ কাণ্ড হলো, তারপরে সেখানে কমিটি হলো, এথিক্স কমিটি হলো লোকসভার, লালকৃষ্ণ আদবানিকে সভাপতি করে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। পরে আমরা 2015-এর পর থেকে শুরু হলো এই নিয়োগের দুর্নীতি, স্কুলের শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ, তারপরে পুরকর্মী নিয়োগ, যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি। স্বাভাবিকভাবেই এইসব কখনো কখনো অনেক মামলা, যারা ক্ষতিগ্রস্ত তারা অবস্থান করছেন দিনের পর দিন, বছর পর বছর, কিন্তু কোনো সুরা হয়নি। কিন্তু আমরা দেখেছি মাঝে মাঝে কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, এটা ঠিক। এডুকেশন মিনিস্টার প্রাক্তন, তিনি জেলে। এটা ঠিক যে প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান তাকেও অ্যারেস্ট করেছিল। এরকম অনেক ব্যক্তি তৃণমূলের সাথে যুক্ত, অফিসের সাথে যুক্ত, প্রাথমিক শিক্ষা সংসদ থেকে শুরু করে বিভিন্ন সাথে জড়িত কর্মকর্তা, তারা হয় অ্যারেস্ট হয়েছেন বা জেলে আছেন বা অপেক্ষা করছেন। কিন্তু এর মাঝখানেই হচ্ছে এই তিনটে, একদিকে সিবিআই, একদিকে ইডি, এবং আমাদের রাজ্যেরও মাঝে মাঝে এজেন্সিগুলি, সিআইডি, তারাও নাড়াচাড়া করেছে, কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা হয়নি। এর আগে আমরা এই যে আজকে যার বাড়িতে হানা দিচ্ছেন, যার অফিসে বা তার ছেলের রেস্টুরেন্টে হানা দিচ্ছেন, সেইগুলি এর আগেও হয়েছে সারা দিন রাত পর্যন্ত। এবং তারপরে আমরা দেখলাম সুজিত বোস একটা বড় স্টেটমেন্ট দিলেন, কিন্তু এতদিন চুপচাপ, কোনো কিছু নেই। ফলে এই যে বলার সুযোগটা পাচ্ছে, আজকেও যিনি মন্ত্রী মহাশয় স্টেটমেন্ট দিলেন যে ভোট আসলেই এরকম খোঁজাখুঁজি হয়, এই সুযোগটা করে দিয়েছে এজেন্সিগুলি, সিবিআই বলুন, ইডি বলুন, যারা যারা একটা স্বতন্ত্র সংস্থা এবং যাদের উপর মানুষের একটা আস্থা ছিল। কোনো কিছু হলে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে হচ্ছে বিরোধীরা বলতো সিবিআই চাই, ইডি চাই, কিন্তু এখনও সিবিআই ইডি একটা চলছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন না, সময় কালক্ষেপ করছেন, কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছুদিন হানা দিচ্ছে, এবং এটা আরও বেশি মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে যে নির্বাচন আসলেই, ওইদিকে বিহারের নির্বাচন অ্যানাউন্স হয়ে গেছে, 2026-এ এই রাজ্যের নির্বাচন হবে। সুতরাং এই কেন্দ্র রাজ্য, এই দুই সরকার, তারা নানাভাবে এইসব ইস্যুগুলিকে দৃষ্টি ঘোরাতে চাইছে। এখন মানুষের সামনে এই যে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ হলো, এতগুলি মানুষের প্রাণহানি হলো, এখানে আজকেও কলকাতা তার পার্শ্ববর্তী প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জলমগ্নতা আছে, মানুষের মধ্যে দুর্দশা আছে, এইগুলি নিয়ে আলোচনা যাতে না হয় তার জন্য বিভিন্ন ইস্যু চলে আসে। তখন হঠাৎ যখন ইস্যুটা হবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ইস্যুটা হবে যখন নিয়োগের বিরুদ্ধে, এই বেআইনি নিয়োগের বিরুদ্ধে, এবং যাতে সকলের কাজ পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায়, তার জন্য হবে, সেই সময়ে এইসব প্রশ্নগুলি সামনে আনবার একটা সুযোগ তৈরি হয়। আমরা বলছি না যে করছে, সুযোগ তৈরি হচ্ছে, কারণ আসল ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার। তো আমরা চাই কার্যকরী ব্যবস্থা হোক, এবং এটা পশ্চিমবঙ্গে আজকে জলের মতো পরিষ্কার যে সব আপাতমস্তক একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে একটা সরকারের,
সুতরাং এই সরকারের বিরুদ্ধে যেই যেই সংস্থাগুলি আছে সেই সংস্থাগুলি তারা সক্রিয়তার সঙ্গে দ্রুততার সঙ্গে অনেক কালক্ষেপ হলো। 2014 থেকে সিবিআইয়ের যেমন সারদা কাণ্ডের, 2016 থেকে কাণ্ডের, তেমনি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সেই মিউনিসিপ্যালিটি হোক, আপনার পুরো কর্মী নিয়োগ হোক, আর শিক্ষক নিয়োগ হোক, শিক্ষাকর্মী নিয়োগ হোক, যেখানেই হোক, সেই সমস্ত যেখানেই যা কিছু ঘটছে দুর্নীতি যারা জড়িয়ে আছে, যার ফলে সিবিআই ইডি তাদের তৎপরতা হওয়া স্বাভাবিক। এনআইএও কোনো কোনো ক্ষেত্রে তারাও সামনে আসছে। অর্থাৎ সেন্ট্রাল এজেন্সিগুলি সক্রিয়তা মানুষ দাবি করেছিল কার্যকরী ব্যবস্থা করার জন্য, কিন্তু এইটার জন্য নয় যে কিছু সময় খোঁচাখুচি করলাম, আসলে কাজের কাজটা কিছু হলো না, অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে অনেক সময় আদালতের কতগুলি নির্দেশিকা আছে যে ক মাস আটকাবেন, 6 মাস না 9 মাস, কতদিন আটকাবেন, কিভাবে আটকাবেন, বিনা চার্জশিটে কী করে হবে, এইসব অনেক কিছু আছে। এগুলির ফাঁক করে অনেক সময় অনেকে ছাড়া পেয়ে যাচ্ছে। আমরা দেখেছি রেশন কেলেঙ্কারিতে যাকে অ্যারেস্ট করা হয়েছিল ছাড়া পেয়ে আছে, জামিনে আছে। তো এইরকম নানাভাবে কালক্ষেপ করার ফলে এই ধরনের সুযোগগুলি তারা পায়, এবং আজকেও এই মন্ত্রী এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা দাবি করছি যে দ্রুততার সঙ্গে এই তদন্ত করা হোক এবং তার মামলা করে যারা দোষী তাদের শাস্তি হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের দাবিগুলি সুরাহা করো। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ত্রিপুরায় সেখানে তৃণমূলের যে পার্টি অফিস আছে সেটা ভাঙচুর করা হয়েছে, এবং এখান থেকে প্রতিনিধি দল গেছে, বামেরা তার তীব্র নিন্দা করেছে সেইখানে। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি তাদের ক্রমশ আটকানোর চেষ্টা করছে। বারংবার দেশে যেখানে গণতন্ত্রের কথা বলা হয় যে বিরোধী শক্তি না থাকলে কোথাও গিয়ে যারা সরকারে আছে, ক্ষমতায় আছে, সেটা ঠিক হয় না। এই আসলে তো ত্রিপুরায় যেটা হচ্ছে, ত্রিপুরার তো আমরা দেখলাম মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন, ত্রিপুরায় গিয়ে গোটা কংগ্রেসকে তৃণমূল করে দিলেন, আর সেই লোকগুলি আবার কদিন পরে বিজেপি হয়ে গেল। বলে এখন কার সাথে কার লড়াই হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা ত্রিপুরার নির্বাচন আগে দেখলাম অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সব গেলেন। এখানে যিনি 2001-এর নির্বাচন, 2021-এর নির্বাচনে যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে ত্রিপুরায় নিয়ে গিয়ে উত্তরীয় পরিয়ে অভিষেক ব্যানার্জি আবার বিজেপিতে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলে নিয়ে নিলেন। অথচ তার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি এত অপরাধ করেছেন যখন বন দপ্তরের কর্মী নিয়োগে, ভয়ঙ্কর অপরাধ, আর তিনি পাল্টা জবাব দিয়েছিলেন যে আমি মুখ খুললে সাগর শুকিয়ে যাবে। কিন্তু কি হলো? ফলে এই যে ত্রিপুরায় মাঝে মাঝে হয়, এটাও আরেকটা কৌশল। এখানে যেহেতু তৃণমূলের বিরুদ্ধে এখন মানুষের ঘৃণা, মানে এই যে উত্তরবঙ্গের ঘটনা ঘটেছে, সব বলে যখন মানুষ যখন ক্ষুব্ধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তখন দৃষ্টি ঘোরাবার জন্য চলো ওখানে আক্রমণ করে দিলাম, এবং আক্রমণ করার পর পাল্টা ওরা আবার করছে। অথচ এটা জানে যে সিপিআইএমের উপর, বামপন্থীদের উপর কত অফিস, এমনকি বামপন্থীদের হেডকোয়ার্টারে পর্যন্ত যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে মন্ত আক্রমণ করেছে। এটা তো নতুন কিছু নয়। বিজেপি আর তৃণমূল এটা কে কাকে কখন অনুসরণ করছে। পশ্চিমবাংলায় যখন পঞ্চায়েত দখল করা হলো, কত পার্সেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় যদি 46% ওখানে 86% আনকনটেস্টেড হয়, তাহলে কে কাকে অনুসরণ করছে। আর মজাটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, ত্রিপুরার গোটা বিজেপি দলটার তার সৃষ্টি হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি। ফলে এখন যে আক্রমণটা হচ্ছে আমরা তো নিন্দা করছি, যে কোনো যাই হোক, যে করুন, যেইভাবেই হোক, কোনো পার্টি অফিসে কোনো রাজনৈতিক দল যারা সরকারে আছে তারা আক্রমণ করবে, এটা কিছুতেই বরদাস্ত করা যায় না। এটা নিন্দনীয় শুধু না, এটা অপরাধ। এই দেশের সংবিধানে হচ্ছে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, উভয় পক্ষ মিলে হচ্ছে দেশের সরকার, এবং এই পার্লামেন্টারি ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার পূর্ব শর্তই হচ্ছে যে সরকার পক্ষ, বিরোধী পক্ষ সবার মতামত ব্যক্ত করবে, সংবিধানে এই অধিকার দেওয়া আছে। সুতরাং সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ, বিরোধী পক্ষ উভয় পক্ষের আছে, যার যার কথা বলবে, যেটা গ্রহণযোগ্য হবে গ্রহণ হবে, যেটা বর্জন হবে বর্জ্য হবে, আর মানুষ তার বিচার করছে কোনটা ঠিক কোনটা বেঠিক।
তারা সব আবার 5 বছর অন্তর অন্তর যদি নির্বাচনে ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করার সুযোগ পায়, তারপরে তারা তাদের মতামত ব্যক্ত করে। আর সুযোগ নিয়ে যদি জোর করে দখল করে, তাহলে কি করে হয়? পশ্চিমবাংলার মানুষ পঞ্চায়েত, পুরসভা এইসব নির্বাচনগুলিতে, উপনির্বাচনগুলিতে দেখতে পাচ্ছে। সুতরাং এখন 2000 এখানে বিহারের নির্বাচন, SIR হচ্ছে, 1 নভেম্বর থেকে শুরু হবে কাজ। তার নিয়ে এখানে আছে ইলেকশন কমিশনের আধিকারিকরা, তারা ডেপুটি ইলেকশন কমিশনার সহ তারা এখানে আছেন গণেশবাবুর নেতৃত্বে। কালকে কোলাঘাটে গেছেন, একটা উত্তেজনা পরিস্থিতি আছে এখানে। একদিকে এরকম প্রাকৃতিক দুর্যোগ, তারপরে মারামারি, হানাহানি, এইসব বিজেপি আর তৃণমূলের মধ্যে চলছে, আবার অন্তর্কলহ চলছে, নিজেদের মধ্যেও মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে। ফলে এইসবের সময় যখন সরকার পক্ষের দায় হচ্ছে অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি, তাদের যখন সমস্ত শক্তিকে নিয়ে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমরা 78-এর বন্যা দেখেছি, বন্যা পরবর্তীতে আমরা সমস্ত সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে জ্যোতি বসু, ডেকে সবাইকে নিয়ে রাজ্যপালের উপস্থিতিতে ডেকে কাজে নেমেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এই উদ্ধারের কাজে, ত্রাণের কাজে, পুনর্বাসনের কাজে, পুনর্গঠনের কাজে নেমে এগিয়ে এসছেন। যেমন এসএফআইয়ের কর্মী সমীরণ বচ্চার প্রাণ দিয়েছিল, যুবকর্মী গণেশ দাস প্রাণ দিয়েছিল, যুবকর্মী ভুলু প্রামাণিক প্রাণ দিয়েছিল, যুবকর্মী কসিমুদ্দিন মিয়া প্রাণ দিয়েছিল। তেমনি আবার মানুষ, আমাদের তখনকার মন্ত্রী, তিনি বন্যার্থদের উদ্ধার করতে গিয়ে তার যিনি যে স্পিড বোটে যাচ্ছিলেন, উল্টে যাচ্ছিল, সাঁতার কেটে জীবন রক্ষা করেছেন, অন্যদের প্রাণ বাঁচিয়েছেন, নিজেও বেঁচে এসছেন। সুতরাং এইগুলি হচ্ছে বামপন্থীরা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে পারে। এখন যেমন এই উত্তরবঙ্গের যা দুর্যোগ হলো, এতগুলি প্রাণ গেল, দেখুন কীভাবে SFI, DYFI, রেড ভলেন্টিয়াররা কীভাবে কাজ করছে, অর্থ সংগ্রহ করছে, আর এরা খালি মারামারি করছে। এখন অ্যাসেম্বলিতে সামনে গেছে, এগিয়ে বলে এই করতে হবে, রাষ্ট্রপতির কাছে কী রিপোর্ট পাঠিয়েছে রাজ্যপাল, এই নিয়ে মানুষের অধিকার হরণ করার জন্য ওরা ব্যস্ত। একদিকে প্রাণ যাচ্ছে, জীবন জীবিকা নস্যাৎ হচ্ছে, তারপরে এইসব কাজ করছে।